খুশি হলেও তফসিলকে স্বাগত জানাতে বাধ্য হয়েছেন অনেকে। মন্তব্য বিএনপি নেতাদের, ইসি ও সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান। এই তফসিলে অনেককে ভারাক্রান্ত হয়েছে, কিন্তু স্বাগত জানাতে বাধ্য হয়েছে। এবং একটি দল আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না। ডক্টর ইউনূস সাহেব যদি ফেয়ার থাকে তাহলে নির্বাচন নিরপেক্ষ না হওয়ার কোনো কারণ নাই। একই দিন গণভোট চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা, দলগুলোকে দায়িত্বশীল হওয়ার পরামর্শ। দুটাই তো বড় নির্বাচন, গণভোটটাকে আরেকটু গুরুত্ব দিয়ে আরেকটু আনলে ভালো। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব অনেকটাই বেশি, ভোটারদের সাথে সরাসরি সংযোগটা তৈরি হবে কিন্তু রাজনৈতিক দলগুলোর। অযৌক্তিক দাবিতে ভোট বানচালের চেষ্টা ঠেকানোর হুঁশিয়ারি প্রেস সচিবের। ইলিগাল দাবি নিয়ে মাঠে রাস্তায় নামতে চাচ্ছেন, তাদের বিষয়েও এই গভর্নমেন্ট যথেষ্ট কঠোর হবে। দেখছিলেন দুপুরের শিরোনাম, প্রধান শিরোনাম দুপুরের সময়, সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শিশু সাজিদ, রাজশাহীর তানোরে জানাজায় মানুষের ঢল, গর্ত উন্মুক্ত রাখায় জড়িতদের বিচার দাবি। বন্ধুর বোনের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ফেরা হলো না বাড়ি। ডেমরায় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল 2 বিশ্ববিদ্যালয় ছাত্রের, ঘাতক গাড়ি জব্দ। দেশে ঢুকছে নিত্য নতুন মাদক, দেশে প্রথমবার ভয়ঙ্কর MDMAর বড় চালান জব্দ, ফেসবুকে গোপনে বিক্রি, 4 কারবারি গ্রেপ্তার। আমদানিত কমেডি পেঁয়াজের ঝাঁজ, রাজধানীতে ভারতীয় 120 আর দেশি বিক্রি হচ্ছে 150 টাকা কেজিতে। কেনা দরই বেশি, দাবি বিক্রেতার, মুড়ি কাটার দরও 100-র বেশি। এবং গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হতে চললেও হয়নি কমিটি, নবায়ন নাকি নতুন বন্দোবস্ত, কোন পথে হাঁটবে পরবর্তী সরকার, চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা। ভারাক্রান্ত হলেও কেউ কেউ নির্বাচনের তফসিলকে স্বাগত জানাতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। আওয়ামী লীগের ভোট পাওয়ার আশায় একটি দল তাদের কুকীর্তি নিয়ে নিশ্চুপ বলেও মন্তব্য তাদের। ধর্মীয় কথা বলে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, আবেগ নয় সুষ্ঠু পরিকল্পনা নিয়ে আগাতে চায় বিএনপি। দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনরায়ে ক্ষমতায় গেলে দেশকে কিভাবে গড়ে তোলা হবে সেই পরিকল্পনা নিয়ে সপ্তাহব্যাপী দেশ গড়ার কর্মসূচি বিএনপির। 6ষ্ঠ দিনে শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে যোগ দেন বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা। সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের উদ্বোধনী বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনী আবেগ নয় সুষ্ঠু পরিকল্পনা নিয়ে আগাতে চায় বিএনপি। আওয়ামী লীগের ভোট পাওয়ার আশায় একটি দল তাদের কুকীর্তি নিয়ে নিশ্চুপ বলেও মন্তব্য করেন তিনি। আবেগী ধর্মীয় মিক্সার মিশ্রিত বড়িকা নিয়ে আমরা নির্বাচনে যাব না, আমরা যাব সুষ্ঠু পরিকল্পনা নিয়ে। এই তফসিলে অনেককে ভারাক্রান্ত হয়েছে, কিন্তু স্বাগত জানাতে বাধ্য হয়েছে। আমরা স্বাগত জানিয়েছি, সন্তুষ্টি প্রকাশ করেছি। আমরা বলেছি এই জন্যেই গণ অভ্যুত্থানের যত প্রত্যাশা, তার মধ্যে প্রধান এবং প্রাথমিক প্রত্যাশা ছিল জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিরূপ পরিস্থিতির মধ্যে, পরিবেশের মধ্যে কি করে লড়াই করতে হয় যেটি শিখিয়েছেন, অনমনীয় মনোভাব এবং আপোষহীন মাত্রা যিনি রাজনীতিতে সংযোজন করেছেন, আমাদের সেই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করছি। এদিন জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দিয়ে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বেগম জিয়া হঠাৎ অসুস্থ হননি, তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম আগামী নির্বাচন নিরপেক্ষ হওয়ার আশা প্রকাশ করেন। আজকে হঠাৎ করে তিনি হাসপাতালে আছেন, এটা ঠিক না। তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তাকে রক্ষা করা যদি সম্ভব হয় তাহলে বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করা সম্ভব হবে। তাকে যদি সুস্থতায় ফিরিয়ে আনা যায়, বাংলাদেশ সুস্থতায় ফিরে আসবে। নির্বাচন কমিশন যদি তার দায়িত্বটা ঠিকমতো পালন করে আর ডক্টর ইউনূস সাহেব যদি ফেয়ার থাকে তাহলে নির্বাচন
নিরপেক্ষ না হওয়ার কোনো কারণ নাই। সবাই সবকিছুতেই শুধু বিএনপিকে খুঁজে, বিএনপি এই করছে, বিএনপি এই করবে। বিএনপি শুধু গণতন্ত্রটাকে ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার তাই করছে। ধর্মীয় কথা বলে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। জাতীয়তাবাদী নবীন দল। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে অনেকাংশেই। তবে কয়েক দফা বিতর্কিত নির্বাচনের পর এবার একই সঙ্গে সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজন ইসির জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে ইসিকে কঠোর হওয়ার তাগিদ তাদের। একই সঙ্গে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোকেও ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান বিশ্লেষকদের। হাসান ওয়ালির প্রতিবেদন। সব শঙ্কার অবসান ঘটিয়ে ঘোষিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। 12 ফেব্রুয়ারি ভোটাররা শুধু পছন্দের প্রার্থীকে বিজয়ী করবেন না, বরং আগামীর বাংলাদেশ নির্মাণের সিদ্ধান্তের রূপরেখা জুলাই সনদ নিয়েও দেবেন মতামত। বৃহস্পতিবার সন্ধ্যায় সিএসির নির্বাচন এবং গণভোটের ঘোষণাকে স্বাগত জানিয়েছে সব মহল। দেশের ইতিহাসে এবারই প্রথম সংসদ নির্বাচনের সঙ্গে হতে যাচ্ছে গণভোট। রাজনৈতিক দলগুলোর নানা মতের মধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে ইসি। নির্বাচন বিশ্লেষক জেসমিন টুলির মতে সিএসির ভাষণে গণভোট সম্পর্কিত আলোচনা কম ছিল, ফলে একই দিনে দুই নির্বাচনের ঘোষণা সর্বসাধারণের কাছে প্রতিষ্ঠিত নাও হতে পারে। দুইটা নির্বাচন হচ্ছে, উনি গণভোট বলেছে, কিন্তু জাস্ট মনে হয়েছে যে বলেছে, কিন্তু দুটাই তো বড় নির্বাচন। গণভোটটাকে আরেকটু গুরুত্ব দিয়ে আরেকটু আনলে ভালো। ভোটারদের রাস্তার জায়গাটা, এই জায়গাটা উনি আরও কিছু বাক্য ব্যবহার করতে পারত। আইন শৃঙ্খলা উন্নতি হয়েছে, কিন্তু আরও উন্নতি করা, এই জায়গাগুলো যদি একটা আর কিছু কিছু করে কয়েকটা সেন্টেন্স উনি আনতে পারতেন, তাহলে ভোটাররা আশ্বস্ত হতো। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সিদ্দিকুর রহমানের মতে তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে অনেকাংশেই। তবে আওয়ামী আমলে বেশ কিছু বিতর্কিত নির্বাচন হয়, এবার ইসির চ্যালেঞ্জও বেশি। নির্বাচনকে কেন্দ্র করে যে আশঙ্কা, সেই আশঙ্কাটা আমরা মনে করি যে আজকের এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে অনেকাংশেই কেটে গেল। 3টা বিতর্কিত নির্বাচনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। চ্যালেঞ্জের জায়গা কিন্তু আমাদের অনেক, যে নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন যদি সত্যিকার অর্থে সদিচ্ছা থাকে, তাদের সহযোগিতায় যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে একটা গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে ইসিকে কঠোর হওয়ার পরামর্শ নির্বাচন বিশ্লেষক জেসমিন টুলির। তবে শুধু নির্বাচন কমিশন বা সরকার নয়, সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোর ইতিবাচক ভূমিকার উপর জোর দিচ্ছেন অধ্যাপক সিদ্দিকুর রহমান। আইন ব্যত্যয় করলে যেমন হেভিওয়েটের জন্য যে ব্যবস্থা, বা যিনি হেভিওয়েট না তার জন্য সেই ব্যবস্থা, এটা টাইম টু টাইম অফিসিয়াল কমিশন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বসে এবং মাঠের সাথে খোঁজ নেয় কী বসতে, এই একটা প্ল্যানিং পরিকল্পনা করা। সরকারের দায়িত্ব, ইলেকশন কমিশনের দায়িত্ব থেকে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব অনেকটাই বেশি হবে, কেননা মাঠ পর্যায়ে মানে ভোটারদের সাথে সরাসরি সংযোগটা তৈরি হবে কিন্তু এই মানে রাজনৈতিক দলগুলোর। ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে 12 থেকে 29 ডিসেম্বর পর্যন্ত। যাচাই বাছাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। অযৌক্তিক দাবিতে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করলে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে শরীয়তপুরের নড়িয়ায় সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে তিনি একথা বলেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচন বানচাল করার মতো পৃথিবীর কোনো শক্তি নেই বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হওয়া ও নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারটি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য খুব অধীর আগ্রহে আছে। স্বৈরাচারের 15.5 বছর একটা ভালো ইলেকশন পায়নি, তো মানুষ একটা ভালো ইলেকশন চায়। নির্বাচন কমিশনকে আমরা যা ওদের অ্যাসিস্ট্যান্স লাগছে, যা সাপোর্ট লাগছে, আমরা সবগুলোই তাদেরকে দিচ্ছি। সরকার এবং নির্বাচন কমিশন দুইটা প্রতিষ্ঠানেরই মূল লক্ষ্য হচ্ছে জাতিকে একটা খুবই সুন্দর, ফ্রি, ফেয়ার, পিসফুল, ক্রেডিবল, পার্টিসিপেটরি একটা ইলেকশন উপহার দেওয়া। 3 দফায় বিএনপির ঘোষিত প্রার্থী তালিকায় নেই শরিকরা। অনেকের আসনে দেওয়া হয়েছে প্রার্থী। এ নিয়ে তীব্র ক্ষোভ যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের। প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছেন অনেকেই। তবে শরিক দলের নেতাদের জয়ী হওয়ার সক্ষমতা নিয়েও প্রশ্ন রয়েছে বিএনপিতে।
দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জয়ী হতে সক্ষম শরিকদের অনানুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে, দ্রুতই তা প্রকাশ করা হবে। হাসান ওয়ালির আরও একটি প্রতিবেদন। আওয়ামী লীগের শাসনামলে সভা সেমিনারে রাজপথে সরব ছিল বিএনপির সঙ্গে দীর্ঘ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। বিএনপির তরফ থেকে ঘোষণা ছিল যুগপৎ নির্বাচন এবং সরকার গঠনের। তবে জনসমর্থনে কিছুটা পিছিয়ে থাকা এসব দলকে আসন ছাড়তে নানা হিসেব নিকেশ কষতে হচ্ছে বিএনপিকে। মূলত ২০ দলীয় জোট অকার্যকর হওয়ার পর থেকেই ফ্যাসিবাদ বিরোধী এসব দল বিএনপির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে অবস্থান জানান দেয় রাজপথে। তবে আসন্ন নির্বাচনে জামায়াত ইসলামী আন্দোলন সহ ৮ দলের মোর্চার শক্ত অবস্থান এবং আরপিও সংশোধনীতে নিজ দলের প্রতীক নিয়ে ভোট করার বাধ্যবাধকতায় ভাবনায় পড়েছে বিএনপি। আসন ছাড়লে এসব দল জিতে আসতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ দলটির। ৩ দফায় ২৭৩টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আসন নিশ্চিত না হয় ক্ষুব্ধ শরিকরা। আমরা তো ১৭ বছর ২০ বছর আপনাদের কাছে কিছু চাইনি। রেজাল্টের যখন সময় এসেছে তখন দেখলাম বিএনপি তার সমস্ত প্রতিশ্রুতি তারা ভঙ্গ করেছে। এখন তারা বলতেছে যে তারা কিছু আসন খালি রেখেছে। আমার আসনে তো প্রার্থী দেওয়া হয়েছে। বিএনপি বন্ধুহীন হওয়ার তৎপরতা গ্রহণ করেছে কিনা এমন প্রশ্ন তুলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলছেন, বিএনপির আচরণে অনাস্থা অবিশ্বাস তৈরি হচ্ছে। কোন রকমে ধরেন জাস্ট ২-৪-৫টা একটু বুস্টুস দিয়ে পরিস্থিতিকে ম্যানেজ করা, এই ম্যানেজ করার চিন্তাটা যুগপথের শরিকদেরকে ক্ষুব্ধ করেছে। এটা অনাস্থা অবিশ্বাস জায়গাটা তৈরি হচ্ছে। ছাড় দেওয়া আসনে পরাজয়ের শঙ্কার কথা বলছেন বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু। তাদের নমিনেশন দিলাম, তারপরে বিএনপি ক্ষমতা যেতে বলে, তার লাভটা কি হবে? আমরা যেগুলা প্রার্থীকে মনে করেছি ওনাদের মধ্যে থেকে জয়লাভ করতে পারে সেগুলো প্রার্থীরা আমরা নমিনেশন কনফার্ম করে দিয়েছি। শরিকদের প্রত্যাশিত আসনে নিজস্ব উদ্যোগে প্রচারণা চালানোর পরামর্শই নেতার। বাকি থাকা ২৭ আসনের মধ্যেই শরিকদের আসন নিশ্চিতের কথা বলছেন তিনি। এলাকায় যে কাজ করে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বগুড়ার ৭টি আসনে নির্বাচনী আমেজ। বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা চষে বেড়াচ্ছেন গ্রাম থেকে শহর। ভোটারদের কাছে গিয়ে দোয়া ও ভোট চাইছেন প্রার্থীরা। তবে প্রতিশ্রুতি দিলেও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আউয়ালের রিপোর্ট। দীর্ঘ ১.৫ যুগের আন্দোলন সংগ্রামের পর এবার সরগরম নির্বাচনী মাঠ। উন্নয়ন, অগ্রগতি আর প্রতিশ্রুতি সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছে এবারের ভোটের মাঠে সবচাইতে বড় দুই শক্তি বিএনপি ও জামায়াত। তবে গণ অভ্যুত্থানের ভিত্তিতে গড়ে ওঠা তরুণদের দল এনসিপি এখনো আনুষ্ঠানিক প্রচারণায় নামেনি। বগুড়া সংসদীয় ৭টি আসনের মধ্যে কাহালু ও নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত বগুড়া ৪ নির্বাচনী এলাকা। ২ উপজেলা ও ২ পৌরসভা মিলিয়ে এই আসনে মোট ভোটার ৩,৫৬,৭১৪ জন। স্বাধীনতার পর অনুষ্ঠিত ১২টি জাতীয় নির্বাচনের মতো ৮ বারই এই আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। এমনকি ২০১৮ সালের বহুল আলোচিত রাতের নির্বাচনেও এই আসনে জয় পেয়েছিলেন বিএনপির বর্তমান প্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। এজন্য বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বগুড়া ৪ নিয়ে এবারও শতভাগ আশাবাদী দলটি। উন্নত জনশক্তিতে পরিণত করে দেশ এবং দেশের বাহিরে তাদেরকে পাঠিয়ে দেশকে স্বাবলম্বী করার চেষ্টা করব। তবে প্রচারণায় ও মাঠের শক্তিতে পিছিয়ে নেই জামায়াতও। বগুড়া ৪ আসনে কাহালু উপজেলা ১৯৯১, ২০০৯ ও ২০১৪ সালের নির্বাচনে টানা ২ বার সহ মোট ৩ বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী। এছাড়াও সর্বশেষ অংশগ্রহণমূলক উপজেলা নির্বাচন ২০১৪ সালে নন্দীগ্রাম উপজেলাতেও চেয়ারম্যান পদে জয় পেয়েছিলেন জামায়াতের প্রার্থী। মাঠে ময়দানে আমাদের যে অবস্থান, সাধারণ মানুষের যে রেসপন্স, সেই রেসপন্স প্রমাণ করে যে আমরা এখানে বিপুল ভোটে বিজয় হব। এদিকে এনসিপির হয়ে কেউ বগুড়া ৪ আসন থেকে মনোনয়ন সংগ্রহ না করলেও আসনটিতে প্রার্থী নির্বাচনে চমক দেখানোর কথা জানিয়েছেন দলটির অন্যতম এই নেতা। এনসিপি তারা কিন্তু যেখানেই যাচ্ছেন মানুষের কিন্তু একটা অকুণ্ঠ ভালোবাসা পাচ্ছেন। এটা কিন্তু আমরা প্রচারণার জন্য যখন মাঠে গিয়েছি তখন আমরা জিনিসটা সরেজমিনে দেখতে পেয়েছি। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা কমিটির সদস্য অধ্যাপক ইদ্রিস আলী ও বাসদ থেকে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সাইফুজ্জামান টুটুল বগুড়া ৪ আসনে নিজ নিজ দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। জাতীয় নির্বাচনে ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি। বলেন, বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা নেই তার, জনগণের সমর্থনই তার একমাত্র অবলম্বন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি। আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী। এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিন। সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলো শিশু সাজিদ। রাজশাহীর তানোরে জানাজায় ঢল নামে মানুষের। বাড়ির পাশে জানাজা শেষে সরকারি কবরস্থানে দাফন করা হয় তাকে। গভীর নলকূপের গর্ত উন্মুক্ত রাখায় জড়িতদের বিচার দাবি করেন স্বজন ও এলাকাবাসী। হাসি খুশি আর খুনসুটিতে সারাক্ষণ ব্যস্ত রাখত বুকের মানিক। তাকে হারিয়ে দিশেহারা বাবা মা। 2 বছরের শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুতে শোকাহত স্বজন ও এলাকাবাসী। রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে জীবন প্রদীপ নিভে যাওয়া শিশু সাজিদ চিরনিদ্রায় শায়িত হল। শুক্রবার সকালে বাড়ির পাশে জানাজা শেষে কোয়েলহাট সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়। শিশুটির নিথর দেহ দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েন হাজারো মানুষ। এভাবে পরিত্যক্ত অবস্থায় সে নলকূপের জায়গাটি তিনি ফেলে রেখেছিলেন। এটা আমি একজন সাধারণ মানুষ হয়ে বলছি, এটা একটা ভুল কাজ তিনি করে ফেলেছেন। বরেন্দ্র অঞ্চলে একটা ডিপ বসাতে গিয়ে কয়েক জায়গাতে বোরিং করতে হয়, তো সকলেই যেন সতর্ক হয়। যেখানে গর্ত সেখানে মোজা দিবে, তাহলে এই অকাজটা আমাদের ঘটতো না। 3টা ছিলেন, একটাতেই পড়েছেন, আরো 2টো আছেন। আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে আইনের আওতায় নিয়ে আসা উচিত। সবাই নিজের দায়িত্বের বিষয়ে সতর্ক থাকে যাতে আর কারো কোনো ক্ষয়ক্ষতি না হয়। পিএমডিএ কে আমি নির্দেশনা দিয়েছি যে এরকম আরো কোনো অবৈধ কোনো গর্ত বা এরকম আরো কিছু আছে কিনা সেগুলো আইডেন্টিফাই করতে, এবং করা হলে সেগুলো কারা করেছে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নিব এবং সেইগুলো যেন বন্ধ করে পরবর্তীতে যেন আর কোনো দুর্ঘটনা না ঘটে সেটার জন্য আমরা কাজ করব। বুধবার দুপুরে মায়ের সঙ্গে বাড়ির পাশে বিলে যাওয়ার সময় পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় শিশু সাজিদ। পরে শুরু হয় উদ্ধার অভিযান। খনন করা হয় বড় গর্ত। উদ্ধার কাজে ব্যবহৃত হয় বিশেষ সরঞ্জাম ও খনন যন্ত্র। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার রাত 9টার দিকে মাটির প্রায় 50 ফুট গভীর থেকে শিশুটিকে অচেতন অবস্থায় বের করে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। এরপর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের অক্লান্ত প্রচেষ্টায় উদ্ধার হয় রাজশাহীর তানোরে নলকূপের গর্তে পড়া শিশু সাজিদ। তার মৃত্যুতে শোকার্ত উদ্ধার কর্মীরাও। প্রতিষ্ঠানটির দাবি, মাটি খুঁড়ে 50 ফুট গভীর থেকে কাউকে উদ্ধারের ঘটনা দেশে এই প্রথম। দিন রাত মিলিয়ে 31 ঘন্টার এই উদ্ধার অভিযান ছিল বেশ ঝুঁকির। প্রায় পুকুর সমান গভীর গর্ত খোঁড়া হয়েছে সুড়ঙ্গ। রাজশাহীর তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধারে 31 ঘন্টার বেশি সময় ধরে করা এই খনন কাজ। মাটি কেটে 50 ফুট গভীর থেকে শিশু উদ্ধারের ঘটনা এবারই প্রথম বলছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিস জানায় যে পরিত্যক্ত গভীর নলকূপে শিশু সাজিদ পড়েছিল তার উপরের দিকে 8 এবং নিচে 6 ইঞ্চির ব্যাসার্ধ ছিল। দফায় দফায় সার্চ ভিশন ক্যামেরা দিয়েও দেখা মেলেনি শিশুটির উপস্থিতি। এমন পরিস্থিতিতে ভয় পেয়েছিলেন উদ্ধারকারীরাও। অগ্নিকাণ্ড কিংবা পানিতে পড়া মানুষকে উদ্ধার করে অভ্যস্ত হলেও এত গভীর গর্ত থেকে কাউকে উদ্ধার তাদের কাছে নতুন। আমরা যেসব সচরাচর যেসব অপারেশন করি, এই অপারেশনটা একটু ভিন্ন। এখানে অনেক চ্যালেঞ্জ ছিল, অনেক সমস্যা ছিল এবং সকল সীমাবদ্ধতার মধ্যে দিয়ে আমাদের সবাই আমরা একযোগে কাজ করেছি। শিশু সাজিদকে উদ্ধারে 3টি এসকেভেটর দিয়ে মাটি কাটায় ঝাঁকুনিতে ঘটনাস্থলের আশপাশের মাটি ধসে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। এমনকি সাজিদ যে গর্তে ছিল সেটিও বন্ধ হবার ভয় ছিল। এর মধ্যে পাশের পুকুরের তলদেশ থেকে চুইয়ে আসা পানি বন্ধ ছিল চ্যালেঞ্জিং। সার্চ ভিশন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা যখন দেখি আসার পরপরই, তখন কিন্তু দেখা যায় শুধুমাত্র মাটি, তার কোনো অস্তিত্ব অথবা হাত মুখ কোনো কিছুই দেখা যাচ্ছিল না। ওখানে তো আপনার অক্সিজেন খুবই কম থাকে এবং ওখানে আপনার যে কোনো কোনো কিছু নড়াচড়া করা যায় না। যত একটু নড়াচড়া করলেও সে আরও নিচে নেমে যাবে। এটাই বাস্তবতা, এটাই হয়েছে। হাজার হাজার দর্শনার্থীর চাপ, পরিবার ও স্বজনদের দ্রুত সাজিদকে ফিরে পাওয়ার তাগিদ, ধৈর্য ও সতর্কতার সঙ্গে অভিযানের পুরো সময়টি পার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ধরনের বিষয়গুলি শুধুমাত্র
কাউকে দোষারোপ করার মধ্যে দিয়ে আমি থাকতে চাই না। আমি বলতে চাই যে আমরা নিজেরাও যেন সাবধান হই, আমরা যারা গার্ডিয়ান আছি তারাও যেন সাবধান হই। এর আগে 2014 সালে রাজধানী শাহজাহানপুরে রেলওয়ের পানির পাম্পের পাইপের মধ্যে পড়ে শিশু জিহাদ। পরে স্থানীয়দের তৎপরতায় 23 ঘন্টা পর উদ্ধার হয়েছিল শিশুটির মরদেহ। সময় সংবাদ, রাজশাহী। আবারও রাজধানীতে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ঝরল প্রাণ। ড্যামরায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী 2 বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ভোরে কোনাপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ঘাতক গাড়িটি জব্দ করেছে পুলিশ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় সড়কে ঝরল 2 বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাণ। স্বজনরা জানান, বন্ধুর বোনের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে শুক্রবার ভোরে ডেমরার কোনাপাড়া এলাকায় সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তপু মারা যান। আহত ইরামকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ছিল, তো ও মানে একদম দ্রুত এসে আমাদের ওখানে ওরা একদম পিছে নিয়ে চলে গেছে। আমরা 4 দোকান থেকে বের হয়ে আসতে আসতে অলরেডি ও স্পট ডেড। আইসিতে আছে না কোথায় আছে, বলো যে ইমার্জেন্সি আছে। তো আমি বললাম যে একদম রিয়েল আপনি নিউজটা আমাকে বলেন, সমস্যা নাই। তো উনি বললো যে উনি মারা গেছে। দুর্ঘটনার খবরে ঢাকা মেডিকেলে ছুটে আসেন নিহতের বন্ধু ও পরিবারের সদস্যরা। ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। একটা রোড অ্যাক্সিডেন্ট হলে এটা নিয়ে কিছু হয়, এরপর আবার সবাই থেমে যায়, এরপর আর কিছুই হয় না। এখন যদি এটা সমাধান হয় তাহলে। দুর্ঘটনার পরেই পালিয়ে যান চালক। ঘাতক গাড়িটি জব্দ করেছে ডেমরা থানা পুলিশ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ি মোটর বাইক আরোহীর মুখোমুখি সংঘর্ষ হলে ভিকটিম 2 জন, ড্রাইভার পলাতক আর মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। গাড়িটি আটক। নিহত ইরাম দেওয়ান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও তপু আহমেদ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। তারা দুজনেই ডেমরার সানারপাড় এলাকার বাসিন্দা। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে চাঁদপুরে কাভার্ড ভ্যান চাপায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। পুলিশ জানায়, সকালে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চৌরাস্তা এলাকায় 3 পথচারীকে কাভার্ড ভ্যান চাপা দেয়। এ সময় কলেজ ছাত্র রুমান হোসেন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাভার্ড ভ্যানের চালক ও সহকারী আটক করেছে পুলিশ। নিহত রুমান চাঁদপুর সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিলেন। প্রথমবারের মতো দেশে জব্দ হলো ভয়ঙ্কর মাদক MDMB। ফেসবুকের গোপন গ্রুপে হয় বিক্রি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, বাজারে প্রচলিত শয়তানের নিঃশ্বাসের চেয়েও ভয়ঙ্কর এই মাদক স্নায়ুতন্ত্রকে বিপর্যস্ত করতে সক্ষম। সম্প্রতি মালয়েশিয়া থেকে আসা MDMBর একটি বড় চালান জব্দের পাশাপাশি গ্রেফতার করা হয় 4 মাদক কারবারিকেও। MDMB সিনথেটিক এই ড্রাগটির কয়েক ফোঁটা গ্রহণে এলোমেলো হয় স্নায়ুতন্ত্র। সেটিকে নেশা হিসেবে ব্যবহার করত বিভিন্ন দেশের মাদকসেবীরা। সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশের বাজারে প্রবেশ করেছে ভয়ঙ্কর এই মাদক। গোপন সংবাদের ভিত্তিতে মাদকটির একটি বড় চালান সহ 4 জনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। চালানটি আসার আগে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের সিক্রেট গ্রুপের মাধ্যমে সমাজের উচ্চবিত্ত শ্রেণীর মাঝে ছড়িয়ে দেবার পায়তারা করে চক্রটি। চাহিদা মোতাবেক মাদক এনে সরবরাহের উদ্যোগ নেয় তারা। এর আগেই ধরা পড়ে 4 মাদক কারবারি। সিনথেটিক মারিজুয়ানাও বলা হয়। শুক্রবার সকালে সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক। তিনি জানান, খ শ্রেণীভুক্ত মাদক MDMB, যা সিনথেটিক ড্রাগ হিসেবে বিবেচিত, সিগারেটে এর লিকুইড বোতলের মাধ্যমে অভিনব কায়দায় ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার পায়তারা করে চক্রটি। সাম্প্রতিক সময় দেশে ভেপ এবং সিগারেটসের কার্টিজের ভেতরে গোপনে মেশানো শুরু হয়েছে তরল মাদক সিনথেটিক ড্রাগ MDMB-5F পিনাকা। কয়েক ফোঁটায় মানুষের স্নায়ুতন্ত্র বিপর্যস্ত করে দিতে সক্ষম। আপনারা শয়তানের নিঃশ্বাস শুনেছেন তো, এটাও কিন্তু এক ধরনের শয়তানের নিঃশ্বাসের মতো ড্রাগ। আক্রমণাত্মক আচরণের পাশাপাশি হৃদস্পন্দন অস্বাভাবিক করে ফেলার মতো স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে দ্রুত নেশা ধরায় MDMB দ্রুত নেশা ধরায়, হ্যালুসিনেশন, আক্রমণাত্মক আচরণ থেকে শুরু করে হৃদস্পন্দন অস্বাভাবিক হওয়ার মতো মারাত্মক শারীরিক ঝুঁকি তৈরি করে। দেশে প্রথমবারের মতো জব্দ হওয়া নতুন এই মাদকটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রীকে নিজ বাড়িতে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ অস্ত্র উদ্ধারের নামে মাত্র ৮,০০০ টাকার জন্য তাদের হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গত 6 ডিসেম্বর রংপুরের তারাগঞ্জে নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হন বীর মুক্তিযোদ্ধা যোগেশচন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণ রায়। এ ঘটনায় জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয় মোরসালিন নামে এক যুবককে। শুক্রবার সকালে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে নামে পুলিশ। মোরসালিনের দেয়া তথ্যে মুক্তিযোদ্ধা দম্পতির বাড়ির পেছনে পুকুরে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালের হাতল উদ্ধার করা হয়। অন্যান্য অস্ত্র উদ্ধারে ডুবুরিরা অভিযান চালায়। শাড়ি টাকা চুরি করছিল, ওই আঙ্কেল হয়তো বা রাগের মাথায় ওনাকে দুটা চর থাপড় দিছিল। এই রাগটাই উনি এসে মানে রাগের ক্ষোভেই উনি এসে খুন করে চলে গেছে। যারা এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত সর্বোচ্চ যে সাজাটা সেই সাজাটা যেন হয়। পুলিশ বলছে মোরসালিন মাত্র 8,000 টাকার জন্য যোগেশ দম্পতিকে হত্যা করে। প্রথমে সুবর্ণাকে কুপিয়েছি এবং পরবর্তীতে সুবর্ণার স্বামী যোগেশচন্দ্র রায়কে কুপিয়েছি। ঠিক আছে, তার সাথে এর কোনো শত্রুতা ছিল না। তার বক্তব্য মতে শুধুমাত্র কিছু টাকার জন্য সে মনে করেছিল যে কিছু টাকা পাবে। গ্রেপ্তার মোরসালিন স্থানীয় তারাগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। অনুষ্ঠিত হলো 2025-26 শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা। পরীক্ষায় অংশ নেন 1,22,000-এর বেশি শিক্ষার্থী। সরকারি বেসরকারি মিলিয়ে মোট আসন 13,051টি। প্রতি আসনের বিপরীতে লড়ছেন 9 জন করে শিক্ষার্থী। অভিন্ন প্রশ্নে এমবিবিএস ও বিডিএস পরীক্ষা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান পরীক্ষার্থীরা। আর সরকারি মেডিকেলে আসন সংখ্যা বাড়ানোর দাবি অভিভাবকদের। দীর্ঘ লাইনে অপেক্ষা, মনে উদ্বেগ, চোখে চিকিৎসক হওয়ার স্বপ্ন। মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে সকাল 8টা থেকে কেন্দ্রে আসতে শুরু করেন পরীক্ষার্থীরা। নির্দেশ অনুযায়ী কেন্দ্রে প্রবেশ করতে হয় সকাল 9:30টার মধ্যেই। এরপর 10টায় শুরু হয় পরীক্ষা, চলে 11:15টা পর্যন্ত। এবার নতুন যোগ হওয়া মানবিক গুণাবলী বিষয়ের জন্য শিক্ষার্থীরা পান 15 মিনিট বেশি সময়। ভেতরে যখন সন্তান পরীক্ষা দিচ্ছে, কেন্দ্রের বাইরে তখন উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় অভিভাবকরা। কাউকে কাউকে দেখা যায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে। তাদের প্রত্যাশা সন্তানরা চিকিৎসক হয়ে ঘুণে ধরা স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরবেন। সেই সঙ্গে সরকারি মেডিকেলে আসন বাড়ানোরও দাবি জানান তারা। 5,500 থেকে এটা কমপক্ষে 25,000 পর্যন্ত করা উচিত সরকারি মেডিকেলগুলোতে। স্বাস্থ্য সেবায় বাচ্চাদের বেশি সুযোগ দিলে, সিটের সংখ্যা আরো দ্বিগুণ করলে বেশি বাচ্চারা চান্স পাবে। আমার বোন সারাদিনই পরিশ্রম করেছে, কোনো অনুষ্ঠানেও যায়নি, ইভেন কোনো ফ্যামিলি গেট টুগেদারও সে আসেনি। সে সবসময় ভাবছে তার এই স্বপ্ন নিয়ে। আল্লাহর কাছে একটাই দোয়া যে পরিমাণ কষ্টটা এই কয় মাস ধরে করছে, আল্লাহ যেন ওইটা ফল দেয়। পরীক্ষা শেষে ভর্তিচ্ছুরা জানান সুযোগ পেলে মানুষের সেবা করবেন তারা। এছাড়া প্রথমবার অভিন্ন প্রশ্নে এমবিবিএস ও বিডিএস পরীক্ষা নিয়েও মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থীদের মধ্যে, তবে সন্তুষ্ট প্রশ্নের মান নিয়ে। কোয়েশ্চেন না 50-50 মনে হয়েছে, যে ইজিও না তেমন হার্ডও না। প্রশ্ন মোটামুটি এভারেজ সহজই আসছে, সবকিছু একটু কেমিস্ট্রিটা একটু মানে সবকিছু বেসিক টাইপের কোশ্চেন আসছে। যাদের প্রিপারেশন অনেক ভালো ছিল দে উইল গেট চান্স। সবাই তো ডেন্টালে পড়তে চায় না, অনেকের হয় যে এমবিবিএস এর স্বপ্ন থাকে কিন্তু অনেকের ডেন্টালে চলে আসে। তো ওইখান থেকে আমার মনে হয় যে দুইটা আলাদা এক্সাম হলে ভালো হতো। একসাথে হলে আরো ভালো, তাহলে মানে খোঁজাখুঁজি আবার পরীক্ষা দিলে একসাথে পরীক্ষা হলে একটু সুবিধা। একটা ভালো ডাক্তার হওয়ার স্বপ্ন আমার। গ্রামের বাড়িতে 2টা হসপিটাল আছে, তো আমি যাতে ওখানে ফ্রি চিকিৎসাটা দিতে পারি। এবার সারা দেশের 17টি কেন্দ্রের 49টি ভেন্যুতে একযোগে অনুষ্ঠিত হয় এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা। প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দেন 9 জন শিক্ষার্থী। স্বপ্ন পূরণে 13,051টি আসনের বিপরীতে পরীক্ষায় বসেছেন 1,22,632 জন শিক্ষার্থী। ভর্তিচ্ছুদের প্রত্যাশা, ভবিষ্যতে সুযোগ পেলে চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করতে চান তারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আমদানিও কমাতে পারেনি রাজধানীতে পেঁয়াজের দাম, বরং 2 দিনের ব্যবধানে কেজিতে 30 টাকা পর্যন্ত বেড়েছে মুড়ি কাটা সহ দেশি পেঁয়াজ। আর 1 কেজি ভারতীয় পেঁয়াজ কিনতেও গুনতে হচ্ছে 110 থেকে 120 টাকা। আমদানির আভাস পেয়ে গেল সোমবার কেজিতে 40 থেকে 50 টাকা কমে 100 থেকে 110 টাকা কেজি দরে নামে বাড়তে থাকা দেশি পেঁয়াজের দাম। তবে বুধবার থেকে আবারও বাড়তে শুরু করে বলে দাবি কারওয়ান বাজারের খুচরা পাইকারদের। শুক্রবার সকালে যা উঠে যায় 140 টাকা কেজি দরে। 1 কেজি ভারতীয় পেঁয়াজও বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। 3 দিনের ব্যবধানে মুড়ি কাটা পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 30 টাকা পর্যন্ত, যা নাভিশ্বাস তুলেছে ক্রেতাদের। 700 টাকা পাল্লা 140 টাকা কেজি,
এভাবে তো দাম বলে তো আমরা গরিব মানুষ খেতে পারবো না। ইন্ডিয়ার পেঁয়াজ আসার কথা শুনি না, 2 দিন পেঁয়াজের দাম হঠাৎ করে কমছিল, পেঁয়াজ যখন বাজারে ঢুকে গেছে এখন আবার ওই পেঁয়াজ, দেশি পেঁয়াজ আগের দামে রয়েছে, ইন্ডিয়ান পেঁয়াজের দামও এই একই রকম। পেঁয়াজের বাজারে ভোক্তার ভোগ ব্যয়ের এই চাপে পড়ার কারণ কোনোভাবেই চাহিদা মতো পণ্যটির সরবরাহ মিলছে না বলে দাবি বিক্রেতাদের। যে পরিমাণ বাংলাদেশে পেঁয়াজের প্রয়োজন ওর থেকে শর্টে আসতেছে, এই কারণে পেঁয়াজের দামটা বাড়তে। ধরেন আমার পেঁয়াজ লাগবে ডেলি 50 বস্তা, আমি পাইতেছি 10 বস্তা। তবে স্বস্তি মিলছে সবজির বাজারে। সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 15 টাকা কমে 30 থেকে 50 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বেশিরভাগ সবজি। কেজিতে 10 টাকা বৃদ্ধির পরও প্রতি কেজি কাঁচামরিচ মিলছে 40 টাকার মধ্যে। শীতের সবজি তো এখন ভরপুর সবজি আসতেছে, সরবরাহ বেশির কারণে দাম কমতি আর কি। কাঁচামালের যে সবজির বাজার, এটা আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য এখন বর্তমানে সহনীয় পর্যায়ে আছে। মুদিখানায় সরবরাহে কোনো সংকট নেই ভোজ্য তেলের। 1 লিটার বোতলজাত সয়াবিন 195 ও 5 লিটার বিক্রি হচ্ছে 930 থেকে 940 টাকায়। 10 টাকা বেড়ে ছোট দানার মসুর ডাল বিক্রি হচ্ছে 170 টাকা কেজি দরে। ছোট মসুর ডাল এটা 10 টাকা বাড়ছে, ছিল 160 এখন 170। তেলের সরবরাহ ঘাটতি রাখে না, কিন্তু দাম বাড়ায় দিচ্ছে কোম্পানিগুলা। এদিকে দাম কমে গেল 2 সপ্তাহ ধরে 150 টাকায় ব্রয়লার ও সোনালী স্থিতিশীল রয়েছে 250 থেকে 260 টাকায়। আমিষের বাজারে কিছুটা বেড়েছে মাছের দাম। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। গঙ্গা পানি বন্টন চুক্তির 29 বছর পূর্ণ হলো আজ। 30 বছরের এই চুক্তির মেয়াদ শেষ হতে বাকি মাত্র একটি মৌসুম। বাংলাদেশ এই 29 বছরে তার প্রাপ্য পানি কতটা পেয়েছে? চুক্তির নবায়ন নাকি নতুন চুক্তি আলোচনায় আসছে সেই প্রসঙ্গ। তবে এর জন্য নতুন যে কমিটি হওয়ার কথা তা এখনো হয়নি। বিশ্লেষকরা বলছেন পরবর্তী সরকারের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। 1996 সালের 12 ডিসেম্বর যেদিন গঙ্গার পানি বন্টন চুক্তি হয়েছিল, প্রতিশ্রুতি ছিল সমবন্টনের। ফারাক্কা পয়েন্টে প্রবাহ অনুযায়ী পানি পাবে 2 দেশ। বিশেষজ্ঞদের মতে এটাই ছিল চুক্তির সবচেয়ে বড় ফাঁক, কারণ যখন পানি সবচেয়ে কম থাকে তখন বাংলাদেশ অংশই সবচেয়ে কম পায়। যৌথ নদী কমিশনের তথ্যমতে গত 29 বছরে 2 দেশের পানি বন্টন ঠিকঠাকই ছিল, অর্থাৎ বাংলাদেশ সব মৌসুমেই পানির ন্যায্য হিস্সা পেয়েছে। গত 29 বছর চুক্তি অনুযায়ী আমাদের যে অ্যাপ্রুভ গাইডলাইন ছিল সেই অনুযায়ী আমাদের একটা টিম ওখানে 5 মাস ডিপ্লয় থাকতো, 4 সদস্যের। দিনে 4 বার ফ্লো মেজার করেছে তারা। আমরা এভরি টাইম চুক্তি অনুযায়ী পানি ভাগাভাগি হয়েছে। যদিও গণমাধ্যম ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের উন্মুক্ত তথ্য বলছে বাংলাদেশের পানি প্রাপ্তির ন্যায্য হিস্সায় ঘাটতি ছিল বরাবরই। ফারাক্কা পয়েন্টেই কখনো কখনো এভারেজ ফ্লো থেকে কম পানি আসে, সেটা একটা বিষয় যে সেটা কি কারণে কম আসছে। এটা কি আপ স্ট্রিমে কোনো ফারাক্কার আগে কোনো স্টোরেজ হচ্ছে কিনা বা ডাইভার্ট হচ্ছে কিনা, পানিটাকে সরিয়ে নিচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু চুক্তিতে বলা ছিল না। চুক্তির মেয়াদ শেষের বাকি মাত্র 1 বছর। যৌথ নদী কমিশনের সবশেষ 2টি বৈঠকে চুক্তি নবায়ন প্রসঙ্গে আলোচনা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে 2024 সালে 2 দেশের সরকার প্রধানের বৈঠকে এই প্রসঙ্গে আলোচনা হয়েছিল এবং চুক্তি নবায়ন নাকি নতুন করে হবে এই নিয়ে আলোচনা করার জন্য একটি কমিটির সিদ্ধান্ত হয়। এখন পর্যন্ত কোনো পক্ষই এই কমিটি করেনি। নবায়ন হবে বা নতুন করে যদি হয়, তাহলে নতুন করে হইলে আমরা কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন এইখানে যোগ করব, বা গ্যারান্টি ফ্লো যে মিনিমাম আমরা এতটুকু পানি আমাদের দরকার, সেই বিষয়গুলো নিয়ে এখন থেকেই বাংলাদেশকে কাজ করতে হবে। তিস্তা সহ আরও 6টি নদীর পানি বন্টন চুক্তি নিয়ে ডেটা বিশ্লেষণ করেছে বাংলাদেশ ভারত। তবে সবই নির্ভর করছে কূটনৈতিক দর কষাকষি ও রাজনৈতিক ইচ্ছার উপর অভিমত বিশ্লেষকদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষের মধ্যেই পার্লামেন্ট ভেঙে দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। আগামী 45 থেকে 60 দিনের মধ্যে সাধারণ নির্বাচনের ঘোষণাও দিয়েছেন তিনি। বলেন, পার্লামেন্ট ভেঙে দেওয়া হলেও সীমান্তে চলমান সংঘাতে কোনো প্রভাব পড়বে না। উত্তেজনা চলমান থাকায় অনিশ্চয়তা বাড়ছে সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে। টানা 4 দিন ধরে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে চলছে পাল্টাপাল্টি সংঘাত, বাড়ছে হতাহতের সংখ্যাও। 2 দেশের সংঘাতে ভোগান্তি পোহাতে হচ্ছে সীমান্তবর্তী বাসিন্দাদের। ঘরবাড়ি হারিয়েছেন প্রায় 5 লাখ মানুষ, আশ্রয় নিয়েছেন ধর্মীয় উপাসনালয় ও আত্মীয়দের বাড়িতে। এরই মধ্যেই পার্লামেন্ট ভেঙে দিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল।
স্থানীয় সময় শুক্রবার সরকারি বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অনুতিন। জানান পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্তে থাই কম্বোডিয়া সীমান্ত সংঘাতে কোনো প্রভাব পড়বে না। তিনি আরো বলেন, আগামী 7 দিনের মধ্যে দেশটিতে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে সীমান্তে সংঘাত বাড়ায় উদ্বেগ বাড়ছে বাস্তুচ্যুত থাইদের মধ্যে। সুরিন প্রদেশের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে জড়ো হওয়া মানুষরা বলছেন, প্রধানমন্ত্রী না থাকায় যুদ্ধবিরতির মতো জরুরি সিদ্ধান্ত কে নেবে তা পরিষ্কার নয়। অন্যদিকে কম্বোডিয়ার প্রেহা ব্রিহিয়ার প্রদেশে 8টি শিবিরে আশ্রয় নিয়েছে 40,000-এর বেশি মানুষ। খাবার মিললেও দ্রুত কমছে পানি সরবরাহ। চলমান সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে অনুতিন কথা বলবেন বলেও জানা গেছে। শিউলি রোজা, সময় সংবাদ। খেলার খবর আর কয়েক ঘন্টার অপেক্ষা মাত্র, এরপরই কলকাতার মাঠে স্পর্শ করবেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। 3 দিনের ভারত সফরে আসছেন বিশ্ব ফুটবলেরই নক্ষত্র। সেই কর্মসূচি ঘিরেই সেজে উঠেছে সিটি অব জয় কলকাতা। ফুটবল পায়ে দৌড়াবেন সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনের সবুজ গালিচায়। সেই দৃশ্যের সাক্ষী হতে ম্যাচের টিকিট সংগ্রহ করতে লম্বা লাইন পড়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন আবারও ইতিহাসের সাক্ষী হতে চলেছে। শনিবার এই স্টেডিয়ামেই পা রাখবেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। আর সেই স্মৃতি ধরে রাখতে মেসির জার্সি গায়ে দিয়ে স্টেডিয়ামে ম্যাচ দেখতে ভক্তরা এরই মধ্যে লাইন দিয়ে টিকিট কিনতে শুরু করেছেন। কেউ কিনছেন মেসির জার্সিও। শুধু কলকাতা নয়, মেসিকে এক নজর দেখতে দূর দূরান্ত থেকে কলকাতায় আসতে শুরু করেছেন অনেক ভক্ত। তারা বলছেন, দিয়াগো ম্যারাডোনার পর বিশ্ব ফুটবল তারকা লিওনেল মেসিকে দেখার সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চান না তারা। কলকাতায় বহু বছর পরে মেসি আসছে, ভীষণ ভালো লাগছে জিনিসটা। তো আমরা খুব এক্সাইটেড। স্বপ্ন ছিল মেসিকে দেখার, সফল হবে ভাবিনি, কিন্তু আসছে তো আমরাও এসেছি মেসিকে দেখবো। আমরা সবাই এসেছি বন্ধুরা। আয়োজকরা জানিয়েছেন, শনিবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হবে একটি প্রীতি ফুটবল ম্যাচ। সেই ম্যাচে কলকাতার 2 ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল মোহনবাগানের কয়েকজন তারকা ফুটবলার মেসির সঙ্গে মাঠে নামতে পারেন। প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলির সঙ্গে মাঠে উপস্থিত থাকবেন ভারতের সাবেক ফুটবলার তারকা বাইচুং বুটিয়া। এছাড়া প্রীতি ফুটবল ম্যাচে বলিউডের বেশ কয়েকজন তারকাও অংশ নিতে পারেন। 3 দিনের ভারত সফর কলকাতা দিয়ে শুরু হলেও হায়দ্রাবাদ, মুম্বাই এবং দিল্লি হয়ে 17 ডিসেম্বর ভারত ছেড়ে যাবেন এই আর্জেন্টাইন তারকা। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অখুশি হলেও তফসিলকে স্বাগত জানাতে বাধ্য হয়েছেন অনেকে, মন্তব্য বিএনপি নেতাদের। ইসিকে নিরপেক্ষ থাকার আহ্বান, ভোট বানচালের চেষ্টা ঠেকানোর হুঁশিয়ারি প্রেস সচিবের। সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শিশু সাজিদ। রাজশাহীর তান্দরে জানা যায় মানুষের ঢল। গর্ত উন্মুক্ত রাখায় জড়িতদের বিচার দাবি। এবং দেশে ঢুকছে নিত্য নতুন মাদক, প্রথমবার ভয়ঙ্কর MDMAর বড় চালান জব্দ। ফেসবুকে গোপন গ্রুপে বিক্রি, 4 কারবারি গ্রেপ্তার। এই ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ দিয়ে সঙ্গে থাকবেন মাকসুম আলম খান। জাফর সাদিক, আপনাকে ধন্যবাদ। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।